অমিত দেখাচ্ছিল যে গোটা এলাকাটা নাকি ধানই জমি ছিল, সেই ধান সব জেসিবি দিয়ে তুলে ফেলা হয়েছে, জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। পশু প্রতিপালন যারা করেন তাদের পশু চড়াবার জায়গা নেই, ধান চাষ যারা করতেন সে চাষ করার জমি নেই, নষ্ট করে দেওয়া হয়েছে এবং করেছে শিবু হাজরা, উত্তম সর্দার রায়। শুধু তাই নয়, এরা যুব সমাজকে পঙ্গু করে রেখে দিয়েছে। কি করেছে এরা? এরা যুব সমাজের হাতে মদ তুলে দিয়েছে, যুব সমাজের হাতে আর্মস তুলে দিয়েছে, পিস্তল তুলে দিয়েছে এবং বলেছে 18 হলে আর কাজ খোঁজার দরকার কি, পড়াশোনার দরকার কি, এসে দলে যোগ দে, দলে যোগ দিয়ে তবেই তোদের সেখানেই কাজ, সেটাই তোদের কাজ। এমনকি কে কোন স্কুলে পড়বে, কে কোথায় প্রাইভেট টিউশন পড়বে সেটাও নাকি ঠিক করে দেবে শিবু হাজরারা। তাদের তৈরি করা স্কুলেই পড়াতে হবে, তাদের তৈরি করা প্রাইভেট কোচিং সেন্টারেই পড়াতে হবে। গ্রামবাসীরা ফুঁসছেন, ক্ষুব্ধ তারা উগরে দিলেন রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে তাদের ক্ষোভের কথা। শুনুন। আতঙ্কের সন্দেশখালী, সন্ত্রাসের সন্দেশখালী এবং সন্দেশখালীতে একটা প্রজন্মকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাদের হাতে মদের বোতল তুলে দেওয়া হচ্ছে, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর্মস এবং পড়াশোনার বন্দোবস্ত যে কিছু থাকবে তা থাকবে একমাত্র শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তাদের অনুগ্রহে। তাছাড়া আর কোনো ব্যবস্থাপনা এখানে চলতে পারে না। ঠিক কি করা হচ্ছে এখানে শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে সেটা প্রথম শুনে নেব। এখানে পড়াশোনা নিয়ে আপনি একটু আগেই বলছিলেন যে কোথায় পড়বে, কোথায় কাজ করবে সব ঠিক করে তো এই শিবু হাজরারা। হ্যাঁ, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। আমার বাচ্চাকে আমি অন্য স্কুলে পড়াই, উনি এসে বলে দিলেন না, ওনার লোক পাঠিয়ে দিয়ে বললেন যে আমার ওই স্কুল তৈরি হচ্ছে ওইখানে পাঠাতে হবে, ওখানে পাঠানো যাবে না। মানে ও নিজেই ঠিক করবে আমার বাচ্চাকে আমি কোথায় পড়াবো। এছাড়া আরও যারা টিচাররা আছে আমাদের পাশাপাশি তারা সব পড়াচ্ছে না, এখানে পড়ালে না, ওনার স্কুলে গিয়ে পড়াতে হবে সেই সব অন্যদের বাচ্চাদের। মানে এইভাবে প্রাইভেট নিজেরা সব পড়ানো যাবে না। তাহলে সে একজন শিক্ষিত, সে চাকরি পাচ্ছে না, তো সে কী করবে? সে তো আর সবার মতো মাটি কাটতে পারছে না, সে পড়াশোনা শেখাচ্ছে তো ভালো, তো আমাদের পাড়ার বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে ভালো, তো না তাদেরকে পড়াতেও দেবে না। ওনার কোচিং সেন্টারে গিয়ে পড়াতে হবে এবং যদি অন্য জায়গায় যদি গিয়ে পড়ায় তাহলে বেতনটা কিন্তু তাকে তুলে দিতে হবে। তাহলে তার সংসার চলবে কি করে? তার ভবিষ্যৎ জীবনটা কি হবে? সে কি ওদের মতনই হবে? ওনাদের মতনই সন্ত্রাসবাদী হবে? সেটা কি হলে ভালো দেখাবে? হাতে হাতে জেনারেশন যখন 18 বছর হয়ে যায়, সে যখন ভোটার হয়ে যাচ্ছে, সে দেখাচ্ছে কলেজে বা বাইরে যাও কিছু পড়াশুনো করছে, ডাকছে, ডেকে বলছে তুই কোথায় কি করছে, অত ইংরেজি বা অত পড়াশুনো শিখে কি হবে? আমার কাছে আসবি, আমার কাছে আসলে আমার কাছে থাকবি। তাদেরকে মদের বোতল তুলে দিচ্ছে, বন্দুক তুলে দিচ্ছে, তাদের গাঁজা, তাদেরকে নেশাগ্রস্ত করে দিচ্ছে, দিয়ে তাদের ইয়ং জেনারেশনটা নষ্ট করে দিচ্ছে। পড়াশুনো তো যাচ্ছে, তার সাথে এইগুলো করে দিচ্ছে যাতে পড়াশুনো না হয়। ওই শিবু হাজরার পা চাটতে হবে গিয়ে, কারণ শিবু হাজরা কি ঠিক করে দেবে? শিবু হাজরা, উত্তম সাহা ওরাই ঠিক করবে। আমার ইয়ং জেনারেশন, আমার ছেলে মেয়েদের কি শেখাবো, কোথায় করাবো? মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, একটা প্রজন্মকে কার্যত পঙ্গু করে দেওয়া, একটা প্রজন্মের কার্যত তাদের শিক্ষাটাকে ছিনিয়ে নেওয়া, তাদের কাজ ছিনিয়ে নেওয়া এবং তাদেরকে একটা নেশায় আসক্ত করে ফেলা। এই কাজই করতো এখানে শিবু হাজরা, উত্তম সর্দাররা। কাউকে মা, বোন, সম্পর্ক বাঁধিয়ে রাখতেন, পাতিয়ে হয়তো গরিব তো তারা হয়তো সংসারে একটু টাকা পয়সা পাওয়ার লোভে তার সঙ্গী হতো, তারপরে তাদেরকে আর হাফিস করে দিত। কোথায় থাকতো জান না, মোটামুটি একজন আমরা পার্মানেন্ট আছে। এবং উত্তম সর্দার এখন তারা থানার মধ্যে আছে। থানার মধ্যে তার একজন দেহ সঙ্গিনী, তার নাম শুক্লা সিংহ, তাকে নিয়ে সে থানার মধ্যেই আছে। এনাদের বক্তব্য থানা প্রোটেকশন দিচ্ছে, থানা নিরাপদে রেখে দিচ্ছে উত্তম সর্দারদের এবং শিবু হাজরা, শেখ শাহজাহান এদেরকে নিরাপদে রেখে দিচ্ছে এবং যত অত্যাচার, যত ভুল মিথ্যে মামলা দেওয়া হচ্ছে গ্রামবাসীদের নামে, এরকমটাই অভিযোগ উঠছে সন্দেশখালী থেকে। ক্যামেরায় অমিতের সঙ্গে সমাদ্রেতা, রিপাবলিক বাংলা। এবং শুধুই যে যুব সমাজকে পঙ্গু করে রেখে দেওয়া তাই নয়, চাকরি দেওয়ার নামে তোলাবাজিও চলতো। সিভিকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হতো এবং তাদের সঙ্গে রীতিমতো প্রতারণা করা হতো। ঠিক কি করা হতো তাদের সঙ্গে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি, দেখুন এক নজরে। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। কি ভয়ঙ্কর কথা দিদি, তোমারও কি একই অভিজ্ঞতা?
আমারও একই অভিজ্ঞতা। রাত বিকালে আসতো, জোর জবরদস্তি মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। মানে উনি যা বলবেন তাই আমাদের শুনতে হবে, আমরা কি করে বাস করবো এখানে? তাহলে আমি আরো কয়েকজনের কাছে যাব, তার আগে এই তো অত্যাচার চলছে, আমি আরো একজনের কাছে যাব। দিদি, কি ভয়ঙ্কর কথা বলছে, একই অভিজ্ঞতা আপনার? হ্যাঁ হ্যাঁ, একই অভিজ্ঞতা। মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না, একদম নিরাপদে থাকতে পারে না। হুমকি দেখাবে, তোমাদের ঠিক জায়গায় আমাদেরকে ভোট দিতে হবে, তোমরা যদি অন্য পার্টিতে ভোট দিয়েছো তাহলে তোমাদের খবর খারাপ, তোমাদের মেরে দেবো, এইভাবে আমাদের হুমকি দেখিয়েছে। আমরা দিনের পর দিন আমাদের ঘুম হয়নি। হ্যাঁ, আর 4 বেলা মিটিং, যেখানে বলবে যে মিটিংয়ে যেতে হবে, তোমাকে যেতে হবে। মানে বাড়িতে যদি অসুস্থ থাকে, যে মিটিংয়ে কি হতো এই মিটিংয়ে যেতে হবে? কোনো কিছু লাভ নয়, কোনো কিছু লাভ নয়, শুধু এই ভোটেরই কথা, ভোটেরই কথা। তাহলে ওরা যদি ভালো যদি কাজ করে থাকে, বলো শুধু টিএমসিকে ভোট দাও, শুধু টিএমসিকে ভোট দাও। ভোটটা তো তোমার ইচ্ছায় ভোট দেবে। তোমাদের ইচ্ছায় ভোট হবে না, কোনো মতে ভোট হবে না। ভোট ওরাই কাগজ টাকা পেতে, সরকারি সমস্ত টাকা পেতে, সরকার থেকে যে টাকা দিত সেই টাকা পেতে। টাকা পয়সা পাই না। এতদিন পরিশ্রম করছি, নদীর বাঁধ বাঁচাচ্ছি, নদীর বাঁধের 1 টাকা আমরা পাচ্ছি না। জব কার্ডের কাজ করে আমরা 100 দিনের টাকা, 100 দিনের টাকাও পাইনি। বাড়ির টাকাও পাইনি। সরকারি টাকা, এটা তো তোমাদের অধিকার, মহিলাদের অধিকার, এটা তো সরকারি টাকা, এটাও পাও না? না, পাই না আমরা। জব কার্ডের টাকা পাও, জব কার্ডের টাকা পাও, দিদি পাও? দিচ্ছে তো টাকা, সব মেরে দিচ্ছে তো টাকা। মাটি বয়ে টাকা পেয়েছিলাম, আবার ওদের অ্যাকাউন্টে করে তুলে দিয়ে দিতে হয়েছে। আমরা টাকা দিয়ে দিতে হয়েছে? হ্যাঁ, সব টাকা দিয়ে দিতে হয়েছে। আপনারা শুনতে পেলেন কিভাবে মানুষের সঙ্গে কার্যত প্রতারণা চলতো, এবং সেটা কিন্তু লাগাতার আমরা সন্দেশখালী এসে শুনছি। এবং এখানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার দুদিকে ঠিক দুটো এলাকা, একদিকে হচ্ছে মিষ্টি জলের পুকুর, অন্যদিকে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানকার এলাকার মানুষ বলছিলেন এই মিষ্টি জলের পুকুরে মাছ চাষ হতো, কতগুলো পরিবার নির্ভরশীল ছিল, তাদের সেই নির্ভরতার জায়গাটা মেরে দেওয়া হয়েছে। কিভাবে এই নোনা জল মাটির মধ্যে দিয়ে এই পুকুরে গিয়ে মিশছে, ফলত মাছ চাষ এখানে আর করা যাচ্ছে না। এতটাই ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে রয়েছে। এবং সন্দেশখালী থেকে এরকমই লাগাতার বিভিন্ন ভয়ঙ্কর ছবি আমি দেখতে পাচ্ছি। আমি একটু বলবো অমিতকে ঘুরে দেখাতে একটুখানি ওই জমির ছবিটা, যে জমিতে কার্যত নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে এই পুকুরটাকে নষ্ট করার জন্য। এবং এখান থেকেই আমরা আরো একটি খবরে নজর রাখবো,